আগে কখনো এতটা দেরি করে ফেরেনি। ইদানিং কাজের চাপটাও তার বেশি হয়েছে। আফিয়া কয়েকবার কল দিয়েছে, কিন্তু মুন্না কল রিসিভ করেনি, আবার কেটেও দেয়নি। আফিয়ার শাশুড়িরা শুয়ে পড়েছে, মারিয়া মিমি নিজেদের ঘরে আছে। মারিয়া কিছুদিন ধরে বাড়ির বাইরে বের হয় না, শরীর খারাপ বলে বাড়িতেই থাকে। মনের ভিতরে বয়ে চলা যন্ত্রণাটা কাউকে বুঝতে দেয় না, সবসময় নীরব থাকে। মৌসি রাতের খাবার খেয়ে নিজেদের রুমে আসলো। তাসিন আগে এসেছে। মৌসি মুখটা গোমরা করে বিছানা ঠিক করছে। তাসিন বুঝতে পারছে আজ একটু বেশি রাগিয়ে ফেলেছে। তাসিন পেছন থেকে জড়িয়ে ধরল, মৌসি হাতটা ছাড়িয়েও দিল না, মুখে কিছু বললও না। তাসিনের বাহু ধরে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাসিন মৌসিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, বউটা কি বেশি রাগ করেছে? আমার সাথে একদম কথা বলবেন না। কেন গো? মৌসি অভিমানী স্বরে বলল, ব্রিলিয়ান্ট দেখে বিয়ে করলেই পারতেন, আপনাদের ব্রিলিয়ান্ট বাচ্চা কাচ্চা হতো, মাঝখানে আমাকে জড়িয়ে। এখন সব মাথা মোটা বাচ্চা হবে। মৌসির বাচ্চামো কথায় তাসিন হেসে ফেলল। তাতে মৌসির অভিমান আরও গাঢ় হলো। এবার নিজ থেকে তাসিনের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল। তাসিন আরও বেশি শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মৌসির বাঁধা চুলগুলো খুলে দিয়ে চলে মুখ ডুবিয়ে বলল, আমার বাচ্চা তোর মতো বোকাশোকা হলেই আমি বেশি খুশি হব। আমার জীবনে মৌসিবিহীন বিপরীত কিছু প্রয়োজন নেই। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকেই লাগবে, শুধু তোকে। রাত 2:22 বাজছে। আফিয়া ড্রয়িং রুমে চোখজোড়া বন্ধ হয়ে এসেছে। সোফায় হেলান দিয়ে ঘাটটা বাঁকা করে গভীর ঘুমে তলিয়ে গিয়েছে সে। মুন্নার জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছে নিজেও বুঝতে পারেনি সে। হঠাৎ একটা শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় তার। দ্রুত সোজা হয়ে বসে আবছা আলোয় তাকিয়ে দেখে মুন্না জগ থেকে গ্লাসে পানি ঢালছে। আফিয়া ঘুমু ঘুমু চোখে দেয়াল ঘড়ির দিকে তাকায়, তারপর ঝটপট উঠে মুন্নাকে শুধালো, এত রাত করে বাড়ি ফিরলে তোমার অফিস তো সন্ধ্যার মধ্যেই বন্ধ হয়ে যায়। ইদানিং কিসে এত কাজ করছো? এত ব্যস্ততা তো আগে দেখিনি। মুন্না রুক্ষ গলায় বলল। আফিয়া নরম স্বরে বলল, তাই বলে রাত 2টো পর্যন্ত কাজ? মুন্না বিরক্ত মুখে বলল, এখানে কৈফিয়তের কি দেখলে? আমি তোমার কাছে জানতে চাচ্ছি। আফিয়ার চোখ জোড়া পানিতে টলমল করে উঠল। মনে মনে ভাবল, কি এমন বললাম তাই এতগুলো কথা শোনালো? আফিয়া নিজের রুমে গিয়ে দু হাতের মুঠোয় বালিশ আঁকড়ে ধরে চোখ মুখ খিচে শুয়ে পড়ল। আধা ঘন্টা পর মুন্না রুমে এসে চুপচাপ একপাশে শুয়ে পড়ল। 5 মিনিটের মধ্যে মুন্নার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আফিয়া ধীরে ধীরে এই পাশটায় ফিরে তাকালো। মুন্না কত সহজেই ঘুমিয়ে পড়ল। আফিয়ার সাথে এমন ব্যবহারে তার বিন্দুমাত্র অনুশোচনাও হলো না। কি শান্ত হয়ে ঘুমাচ্ছে সে। আফিয়া চোখ মুছে এক পাশ ফিরে শুয়ে রইল। তার বুকের মাঝখানটায় অসহনীয় ব্যথা করছে। বুকটা হাতের তালুর সাহায্যে ডলেও ব্যথাটা নিবারণ করতে পারল না সে। তন্ময় পড়ার টেবিলে বসে নোট করছে, সামনে এক মগ ধোয়া ওঠা গরম কফি। এর মাঝে তন্নি মেসেজ দিল। তন্নির মেসেজ দেখে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ফোন হাতে নিয়ে মেসেজের রিপ্লাই করল তন্ময়। তন্নির দেওয়া পরবর্তী মেসেজ দেখে তন্ময় হেসে ফেলল। তন্নি লিখেছে, ভাইয়া দেশে আসবে কবে? তন্ময় কফিতে চুমুক দিয়ে মৃদু হেসে টাইপ করল, মাত্র সেদিন আসলাম, এখনই দেশে যাই কিভাবে বল? আগে তোর স্বপ্নগুলো পূরণ করি। আমার স্বপ্ন না, তুই নিজের স্বপ্নটা পূরণ কর ভাইয়া, তারপর তাড়াতাড়ি আমাদের কাছে চলে আয়। মা তোকে খুব মিস করে। মাকে দেখে রাখবি, তোর ভরসায় তো এত দূর এসেছি। মাকে নিয়ে চিন্তা করিস না, আমি তো আছি। এবার বল, আমার বোনের আমি বিহীন শখটা পূরণ করলো কে? কোন শখ ভাইয়া? তন্নি প্রথমে বুঝল না আসলেই তন্ময় কি বলছে। তারপর তন্ময় লিখল, জলপাই রঙের জামদানি শাড়ি। তন্নি মেসেজটা দেখে বিষম খেলো। তারপর সময় নিয়ে লিখল, এইটা তুই আসলেই বলবো। আমি দেশে নেই, তাই তোকে কেউ আমার মতো করে প্রোটেক্ট করবে না। যা করবি খুব বুঝে শুনে করবি। বড় হয়েছিস, নিজের ভালোটা বুঝতে শিখেছিস, যেন কোনো ভুল না হয়। ভাইয়া এমন কিছু না, শুধু শুধু চিন্তা করিস না। আমি যেই চিন্তা করি না কেন তুই ঠিক থাকিস। আচ্ছা ভাইয়া, মেয়েরা মনে মনে কার মতন পুরুষ মানুষ খোঁজে? নিজের বাবার মতন, তাই না? হয়তো। হয়তো না, মেয়েরা নিজের অগোচরে বাবার মতন সুপুরুষদেরই খোঁজে, যে সব কিছু থেকে আগলিয়ে রাখবে, ভালো রাখবে। কিন্তু আমি তো বাবার ভালোবাসা পাইনি,
বাবার কথা সেইভাবে মনেও নেই, কিন্তু আমি তোকে দেখেছি, তোকে দেখিয়ে আমার বেড়ে ওঠা। তাই আমি মনে মনে তোর মতোই সুপুরুষ খুঁজছি। তুই দেশে আসবি, তারপর বলবো। এই যে আমার ধারণায় ঠিক, আমি ঠিকই ধরেছিলাম। ঠিক ধরলেও এখন আমি মুখ খুলছি না। আচ্ছা, আমি এখান থেকে খুঁজে বের করব কে সে আমার মতো মানুষটা, যাকে আমার বোনের আমার মতো মনে হয়েছে। তোর মতন ভাই প্রতিটা ঘরে ঘরে, প্রতিটি বোনের দরকার সিসিটিভি ক্যামেরা একটা। মেসেজে প্রথমটুকু পড়ে তন্ময়ের মন মমতায় ভরে উঠলেও শেষেরটুকু পড়ে সেই মমতার দেয়ালের সাথে আলতো ধাক্কা খেয়ে মুখটা কাচুমাচু হয়ে গেল। তন্ময় স্যাড রিয়েক্ট দিতেই তন্নি লিখল, মিস ইউ ভাইয়া। হিমেল শেখ তার মৌসির ফোনে কল দিচ্ছেন। কিছুক্ষণ আগে মৌসির ডিরেক্টর আজমল সাহেবের সঙ্গে কথা হয়েছে। হিমেল শেখদার কী কারণে কল দিচ্ছেন সেটা মৌসির জানা। কানাডার শুটিংয়ের সেই মুভিটা এখনও শেষ হয়নি। প্রচণ্ড ঠান্ডার জন্য ডিরেক্টর সাহেব বন্ধ রেখেছিলেন। মুভির বাকি কাজটুকু শেষ করতে হবে। ডিরেক্টর সাহেব ঈদের পর মুভিটা রিলিজ করবেন ভেবেছেন। আজমল সাহেব আশাবাদী এই মুভিটা হিট একটা মুভি হবে। মৌসির বিয়ের এখনও 1 মাস হয়নি। দেশের বাইরে শুটিং করতে যাবে, এটা এখন তাসিনকে কীভাবেই বা বলবে সে। তাসিন এগুলো মন থেকে পছন্দ করতো না, এখনও করে না। শুধু মৌসির মন রাখার জন্য হয়তো এখনও বলবে যাও। কিন্তু মৌসি তো আর তাসিনের ইচ্ছের বাইরে গিয়ে কিছু করতে চায় না। তাসিন যদি মন থেকে হ্যাঁ বলে তাহলে শুধু সে গানটা কন্টিনিউ করতে পারে। তাছাড়া ফিল্মের জগতে থাকার জন্য মৌসি নিজেই আর বায়না ধরবে না। এদিকে অলরেডি কোটি টাকা প্রডিউসার মুভির জন্য খরচ করে ফেলেছেন। অর্ধেক মুভি করে এখন কীভাবেই বা না করবে সে। মৌসি হিমেল শিকদারের কলটা এখন ধরলো না, একটু ভেবে পরে কল ব্যাক করবে ভাবল। তাসিন আজ একটু রাত করেই বাড়ি ফিরছে, দেখেই মনে হচ্ছে ভীষণ ক্লান্ত সে। মৌসি 1 গ্লাস পানি এগিয়ে দিল। মৌসি আজ মাথার উপরে অনেক করে তেল দিয়েছে। সচরাচর মৌসিকে এইভাবে তেল দিতে দেখা যায় না। তাসিন মৌসির হাত ধরে টেনে পাশে বসালো, তারপর মৌসির কপালে হাত রেখে বলল, শরীর খারাপ নাকি? মুখটা এমন শুকনো লাগছে কেন? শরীর খারাপ না তো। মুখটা কেমন মলিন লাগছে। দেখছো না মাথার উপরে কতগুলো তেল দিয়েছি। এতদিন তাহলে তুমি করে বলাতে পারলাম? এই কয়দিন যেভাবে এই তুমি ডাকা নিয়ে পেছনে পড়েছিলে, না ডেকে আর যাবো কোথায়? কেন, ওই বাড়ির দরজা বন্ধ নাকি? সেই তো পিছু পিছুই দৌড়ে যাবা। আমার আর ওই বাড়ি গিয়ে লাভ কি? বরং আরো সবাই বলবে বউ পাগলা জামাই পেয়েছি। বউ পাগলা জামাই শুনতে খারাপ লাগবে? মন তো লাগবে না। তাসিন মৌসির নাক টিপে দিয়ে উঠে দাঁড়ালো, পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল, ফ্রেশ হয়ে আসছে। আজ রুমে খাবারটা নিয়ে আসো, খুব ক্লান্ত লাগছে। বাড়ির সবার আজ খাওয়া হয়ে গিয়েছে, তোমার খাবারটা রুমে নিয়ে আসতাম। তুমি খেয়েছো? একসাথে খাবো বলে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। মৌসি তাসিনকে বুঝিয়ে অনুমতি নেওয়ার জন্য মনে মনে অনেক কথা সাজিয়ে রেখেছিল, কিন্তু সেইবারের মতো আর ভুল করতে চায় না সে। তাই আজ তাসিনের ক্লান্ত মুখটা দেখে এই বিষয়ে আজ কিছু বলবে না ভাবল। তারপরও সুযোগ আর পরিস্থিতি স্বাভাবিক থাকলে কিছুটা বলার চেষ্টা করবে। মৌসি খাবার গরম করে নিয়ে আসতে আসতে তাসিন গোসল করে বেরিয়ে আসলো। মৌসি খাবার নিয়ে রুমে ঢুকে দেখলো তাসিন সোফায় বসে মেম সাহেব বইটার পৃষ্ঠা উল্টাচ্ছে। মৌসিকে দেখে বইটা রেখে দিল। মৌসি টি টেবিলে টেনে নিয়ে খাবারগুলো ঠিক করে রাখলো। একটা প্লেটে ভাত তুলে নিয়ে আরেকটা প্লেট হাতে নিতেই তাসিন বলল, একটা প্লেটই থাক, তুমি বসো, আমি নিজে খাচ্ছি আর তোমাকে খাওয়াই দিচ্ছি। নিজের হাতে খেতে অলসতা লাগছিল, মনে হচ্ছিল মৌসি আজ রাতে খাস না। শুধু শয়তানি করা, হা করো। মৌসির মুখে 1 লোকমা করে ভাত দিল আর নিজেও সাথে খেয়ে নিল। বিয়ের পরে আজ প্রথম নিজের হাতে খাওয়ালে। বাড়ির সবার সামনে কি আর খাওয়ানো যায়? একটা লজ্জা শরমের বিষয় আছে না? কিন্তু তুমি বললে মাঝে মাঝে দেরি করে বাড়ি ফিরে এভাবে রুমের মধ্যে বসে খাইয়ে দিতে পারি। তার আর দরকার নেই, তাড়াতাড়ি ফিরবে। দেরি করে ফিরলে মিস করি। হাতে করে খাওয়াতে হবে না, চোখের সামনে থাকলেই শান্তি। যা বলবেন তাই হবে মিসেস তাসিন মাহমুদ। খাওয়া শেষ হলে মৌসি বাসনগুলো ধুয়ে রেখে আসলো। তারপর বারান্দায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালো। শীতল একটা বাতাস বইছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে।
ঝড়ো হাওয়া উঠতেই তাসিন ভিতরে চলে যেতে চাচ্ছিল, কিন্তু মৌসি বলল আরও কিছুক্ষণ থাকবে। তাই তাসিনও বারান্দায় গ্রিলে হেলান দিয়ে মৌসির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তাসিন কিছুক্ষণ পর বলল, কিছু বলবা? তোমার মুখে তুমি করে শুনতে ভালো লাগছে। মৌসির কথা শুনে তাসিন ঠোঁটজোড়া প্রসারিত করে হাসল। তারপর মৌসির মাথার উপরে ঝড়ো বাতাসে উড়ে আসা একটা পাতা ফেলে দিয়ে বলল, ঘুমোতে হবে না? ঘুম আসছে না। তাসিন অস্থির হয়ে উঠল, আবার কপালে গালে হাত শুয়ে দিয়ে বলল, কি হয়েছে বলো তো? এমন উদাসীন হয়ে আছো কেন? কই উদাসীন হয়ে আছি, আমি দেখতে পাচ্ছি না তো। তাসিন মৌসির দিকে হাত বাড়িয়ে বলল, উদাসীন কি দেখার জিনিস? তাই তুমি দেখতে চাইলেই দেখতে পাবা। মৌসি তাসিনের বাম বাহু ধরে এসে তাসিনের কাঁধে মাথা রাখল। কথাটা শেয়ার করার জন্য তার মন অস্থির হয়ে আছে। কথাটা শেয়ার করার পর কেমন রিয়েক্ট আসবে মৌসি ঠিক বুঝতে পারছে না, তাই সাহস নিয়ে বলাও হচ্ছে না। মন স্থির করে নিয়ে আজ বলবে বলবে না ভাবল। এইদিকে ঝড়ো বাতাসের সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে। মেঘের গর্জন শুনে মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে। বারান্দায় বৃষ্টির ঝাপটা আসায় তাসিন মৌসিকে নিয়ে রুমে চলে আসলো। রুমে এসে তাসিন শুয়ে পড়ল। মৌসি জানালাগুলো বন্ধ করতে গিয়ে দেখলো বৃষ্টির ঝাপটা এই দিকটাই আসছে না, তাই জানালা খুলেই রাখলো। এই আবহাওয়াটা মৌসির ভীষণ পছন্দের। কিছুক্ষণ জানালায় গ্রিল ধরে দাঁড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিল। তাসিন শোয়া থেকে উঠে এসে মৌসির চুলগুলো খুলে দিয়ে বলল, এবার চোখ বন্ধ করে নিঃশ্বাস নাও। মৌসি মাথা নাড়িয়ে চুলগুলো এলোমেলো করে চোখ বন্ধ করে টানা একটা শ্বাস নিল। তাসিন পিছনে দাঁড়িয়ে মুগ্ধ চোখে মৌসির কাণ্ড দেখছে। এইবার শীতল বাতাস আর বৃষ্টির ঝাপটা আসায় মৌসি কেঁপে উঠল। তাসিন পেছন থেকে মৌসিকে জড়িয়ে ধরে দাঁড়ালো। মৌসি জানালার বাইরে হাত বাড়িয়ে বৃষ্টির পানিতে হাত ভেজালো। বৃষ্টির ঝাপটা বেশি আসায় তাসিন হাত বাড়িয়ে জানালার গ্লাস টেনে দিল। বৃষ্টিটা একটু কমে আসলে মৌসি উঠে আবার জানালাটা একটু আলগা করে দিল। তারপর শুয়ে পড়ল। তাসিন মৌসির হাতটা টেনে বুকের উপর নিয়ে বলল, একটা কথা ভাবছি মৌসি। মৌসির কপালে চলে আসা চুলগুলো কানে গুজে দিয়ে বলল, কি কথা ভাবছো? আজই গ্রামে যাবো ভাবছি। কোথায় সেটা? শহরের বাইরে দূরবর্তী গ্রাম। আমি খোঁজ পেয়েছি, মানুষগুলো খুব কষ্টে দিন পার করে। আমার তাদের জন্য কিছু করতে হবে। কবে যেতে চাচ্ছ? আজকেই খোঁজ পেলাম। আমাকে নিয়ে যাবা? তোমাকে ছাড়া তো থাকা অসম্ভব। যেখানে যাব গলায় ঝুলিয়ে নিয়ে যাব। দিন দিন যে মোটা হচ্ছি, মনে হয় না বেশি দিন ঝুলিয়ে নিয়ে বেড়াতে পারবা। যত মোটে হও না কেন, গলায় সারা জীবন এইভাবে ঝুলিয়ে নিয়ে বেড়াবো। ভালোবাসি বলো। তাসিন দুই হাত মেলিয়ে বলল। ঠিক এত ভালোবাসি মৌসি। মৌসি তাসিনের বুকে মুখ ঘেঁষে বলল, গ্রামে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আমি। নিয়ে যাব তো। পার্লামেন্টের সবাইকে নিয়ে একদিন বসে তারপর সিদ্ধান্ত নেব। আচ্ছা। বলে মৌসি তাসিনের বাহু ধরে নিজেকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। লুবনা সন্ধ্যা রাতেই ঘুমিয়ে পড়েছিল। মেঘের গর্জনে ঘুম ভেঙে গিয়েছে তার। বিছানা ছেড়ে উঠে খোলা চুলগুলো হাত খোপা করে জানালাগুলো দিয়ে দিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। করিডোরের লাইট সব বন্ধ। লুবনা ঘড়ির দিকে তাকালো। অনেকটা রাত হয়েছে। সন্ধ্যাবেলায়ও আকাশ পরিষ্কার ছিল। মেঘের ছায়া পর্যন্ত ছিল না। আর এখন আকাশ কাঁপিয়ে মেঘের গর্জন, আর সাথে ঝুম বৃষ্টি। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় লুবনার মাথা ধরেছে, তাই এক কাপ চা বানিয়ে নিয়ে এসে বারান্দার ফ্লোরে দেয়ালে হেলান দিয়ে বসলো। হঠাৎ করে মনটা বিষণ্ণ লাগছে। চায়ের কাপে চুমুক দিয়ে অন্ধকারে বৃষ্টির ফোঁটা দেখার জন্য স্থির চোখে বাইরে তাকিয়ে রইল। না পারলো অন্ধকারে বৃষ্টির ফোঁটা দেখতে, না পারলো যাকে মনে মনে ভাবছে তার স্পষ্ট এক প্রতিবিম্ব তৈরি করতে। বৃষ্টির ঝাপটা লেগে হালকা ভিজেও যাচ্ছে। তারপরও বারান্দায় বসে রইল লুবনা। লানাফ আজকেও ভিসা অফিসে গিয়েছে। কিছু কাগজপত্রে ভুল ছিল, সেগুলো আবার আজ জমা দিয়ে আসলো। সব কিছু যত তাড়াতাড়ি পেয়ে যাবে ভেবেছিল, সেগুলো ততটাই জটিল তা লানাফের ভাবনাতেও ছিল না। লাহার কাছে পৌঁছানোই যেন জটিল এক সিঁড়ি। এই সিঁড়ির ধাপগুলো কিভাবে যে পার করবে সে, দিন গুনতে গুনতে সে নিজেই নিঃশেষ হয়ে যাচ্ছে যেন। তার লাহার কি কিছু হয় না? তাকে কি একটু মনে পড়ে না তার? ডিরেক্টর আজমল সাহেব আজকেও মৌসিকে কল দিয়েছেন, সরাসরি দেখা করতে বলেছেন তার সাথে।
কিন্তু মৌসি এখনও তাসিনের সাথে এই ব্যাপারে কোনো কথাই বলেনি। আজকেও মৌসি কথা গুছিয়ে রাখলো, যেভাবেই হোক তাসিনকে বলতে হবে। তাসিন রাতে ফিরলেই খাটের উপরে মৌসি মুখোমুখি বসলো। মৌসির মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে জরুরি কোনো আলোচনা করবে সে। তাসিনও কোলের মধ্যে একটা কুশন নিয়ে খাটে হেলান দিয়ে আরাম করে বসলো। মৌসি কিছুটা সময় নিয়ে বলল, আমার কাজের জায়গা থেকে কল আসছে, কি করব আমি? তাসিন চট করে কি বলবে বুঝতে পারলো না। কিছুক্ষণ নীরব থাকলো। মৌসি চাতক পাখির ন্যায় তাসিনের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে চাচ্ছে তাসিন এবারের মতো হ্যাঁ বলুক। তাসিন রয়ে শুয়ে বলল, তুমি কি চাচ্ছ? এই একটা প্রশ্নে মৌসির মুখটা থমথমে হয়ে গেল, যেন তার চারিপাশে গুমট ধরা মেঘ। মৌসি তো তাসিনের উত্তরের অপেক্ষা করছিল। নিজের উত্তরের প্রয়োজন পড়লে তো সে তাসিনকে বলতোই না। তার সায় আছে বলে তাসিনের কাছে কথাটা তুলেছে, না হলে তো বিষয়টা সেখানেই থামিয়ে দিত। মৌসির আসলেই কি বলা উচিত ভেবে পেল না। তাসিন যদি রাজি থাকতো হয়তো সরাসরি কাজের বিষয়টা নিয়েই কথা এগোতো, এমন চুপচাপ থেকে ভেবে ভেবে প্রশ্ন করতো না। মৌসি তাদের মধ্যে আর কোনো ঝামেলার স্থান দিতে চায় না। তন্ময়ের কাছে শুনেছিল মৌসির ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা তাসিনের এখনও পছন্দ না, এখনও নাকি মন থেকে মানতে পারে না। তাহলে জেনে বুঝে মৌসি কেনই বা তাসিনের উপরে নিজের ইচ্ছাটা আবার চাপিয়ে দেবে? তাই সে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল, এখন আর এ বিষয়ে কথা বলবে না। যতটুকু নীরবতা চলেছে এখানেই শেষ। মৌসির ভাবার মধ্যে থমথমে মুখ দেখে তাসিন বলল, কি এত ভাবছ? তুমি কি চাচ্ছ সেটা বলো। তোমার ইচ্ছে অনিচ্ছাটা আগে জানতে হবে। মৌসি স্বাভাবিক হলো, এগিয়ে এসে হাঁটু ভেঙে তাসিনের কোলে মাথা রেখে এক পাশ শুয়ে পড়ল। তাসিন মাথায় হাত রেখে শুধালো, কি হলো বলো। মৌসি তাসিনের দিকে তাকিয়ে ম্লান মুখে হাসি ফুটিয়ে মাথা নেড়ে বলল, কিছু না, ওসব আর ভাবছি না এখন, মাথায় হাত বুলিয়ে দাও। তাসিন মৌসির চুলে বিলি করে দিতে দিতে বলল, পার্লামেন্টে দলের সঙ্গে আজ বসেছিলাম, সামনের সপ্তাহে আটিগ্রামে যাচ্ছে। মৌসি প্রথম দিন শুনে যতটা খুশি ছিল, আজ তার মুখে সেই খুশি আর ধরা দিল না। চোখ বন্ধ রেখেই বলল, আমি যাচ্ছি তো। তাসিন মাথাটা নিচু করে মৌসির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, একদম গলে ঝুলিয়ে নিয়ে যাব। মৌসির আর কিচ্ছু বলতে ভালো লাগছে না, তাই ঘুমানোর ভান করে রইল। ডিরেক্টর সাহেবকে এবার কি বলা যায় এইটাই চোখ বন্ধ করে ভাবতে লাগলো সে। রোশনি খাটের উপরে উপর হয়ে শুয়ে মিশানের সাথে ভিডিও কলে কথা বলছে। সামনে রোশনির অনার্স প্রথম বর্ষের ফাইনাল এক্সাম, কিন্তু এখনও সে ক্লাস ব্যতীত বাড়িতে বই খুলে পড়তেও বসেনি। মিশান তার পড়াশোনার বিষয়ে খোঁজ নিচ্ছিল। রোশনির এখনও একটা বইও শেষ হয়নি। শুনে মিশান অবাক হয়ে রোশনির দিকে তাকালো। রোশনি মিশানের তাকানো দেখে বলল, এমন করে তাকাচ্ছ কেন? মনে হচ্ছে তোমার ভাগে সব আমি লুটে নিয়েছি। আমার ভাগের সব লুটে নিলে এভাবে তাকাতাম না। তোমাকে জাদুঘরে সংরক্ষণ করা দরকার। 1 মাসের মধ্যে যার ফাইনাল এক্সাম তার নাকি এইটা শেষ হয়নি, ভাবা যায়? রোশনি ভ্রু কুঁচকে বলল, পরীক্ষার আগের দিন পড়ে পরীক্ষা দেব। তোমার কিছু বলার আছে? হ্যাঁ, রেজাল্টটা দেয়ালে বাধাই করা রাখার মতো হবে। তুমি দূরে চলে গিয়েছো কেন? তোমার বিরহেই তো পড়াশোনা হচ্ছে না। এখন আর কিসের দেহালি দিবা? পড়তে বসো, যাও। এখন কথা বলবো, কাল থেকে পড়বো। সেই কাল আর আসবে না মনে হয় না। তুমি কথা বলতে চাইছো না, তাই না? ইয়াম্মা, তা কখন বললাম? সব কিছু বলা লাগে না, কিছু কথা বুঝে নিতেও হয়। বুঝে নিতে পারলো ভালো, তাই বলো। এমন বোকাভাবে বুঝলেই ক্ষতি, না পড়লে হবে বলো? রেজাল্ট খারাপ আসলে কাউকে বলতে পারবে? পড়বো তো বলছি, আজ তোমার অফ ডে বলেই তো কথা বলছি, অন্যদিন তো এত কথা হয় না। আচ্ছা আচ্ছা বলো। আর বলবো না, যাও। জানগো, রাগ করো না। রোশনি ভ্রু উঁচিয়ে বলল, কতদিন পর জানগো বলে ডাকলে? গতকাল রাতেই ডেকেছি। এত মিষ্টি করে ডাকোনি। সব সময় ডাকবো জানগো। মিস করছি আমি। রোশনি মুখটা দুঃখী দুঃখী অভিমানী ভাব করে আছে। এইদিকে মিশান 2 গালে হাত দিয়ে রোশনির অভিমানী মুখটা দেখছে আর একটা পার্ট টাইম জবের কথা ভাবছে।
এখন আর বাড়িতে টাকার কথা বলতে পারে না। এই বয়সে এসেও টাকার কথা বলবে? একটু স্ট্রাগল তো করাই যায়। এইসব ভেবে যতই টেনে টুনে দিন পার করুক না কেন, বাড়িতে কিছু জানায় না। মিশনের আম্মু প্রায়ই জিজ্ঞেস করেন, কিন্তু মিশন না বলে দেয়। খুব শীঘ্রই একটা কাজ ঠিক খুঁজে নেবে সে। পরের দিন মিশন ঘুম থেকে উঠে দেখে তার অ্যাকাউন্টে বেশ বড় একটা অ্যামাউন্ট জমা হয়েছে। চেক করে দেখলো মৌসির অ্যাকাউন্ট থেকে এসেছে। মিশন সাথে সাথে মৌসিকে কল করলো। মৌসিকে অবশ্য এখন ফোনে পেল না, কিন্তু প্রায় 1 ঘন্টা পর মৌসি মিশনকে কল ব্যাক করলো। মিশন কল রিসিভ করেই বলল, কিরে, এতগুলো টাকা দিলি কেন? আগে কেমন আছি এটা তো জিজ্ঞেস করো। তাসিন ভাইয়ার সাথে আছি, ভালো তো থাকবি। মৌসি অভিমানী স্বরে বলল, তাই বলে জিজ্ঞেস করবি? কেমন আছিস বোন? যা, এখন আর বলবোই না। এই দেখ, কান ধরলাম। দেখতে পাচ্ছি না আমি? আগে বল, এতগুলো টাকা কেন দিলি? বিদেশের মাটি কম বেশি চিনি, স্ট্রাগল করিনি, তারপরেও একটা ধারণা আছে। খরচ করিস, কষ্ট করে চলিস না, খাওয়া দাওয়া ঠিকভাবে করবি। আর হ্যাঁ, এখন ভালো একটা জব পাবি, তখন এর 3 ডাবল আমাকে দিতে হবে কিন্তু। মিশন শব্দ করে হেসে বলল, সবই তোর। মাঝে মাঝে নিশানকে কিছু দিস, ওই অসহায়টা তোর সামনে হাত পেতে বসে থাকবে দেখিস। 2 ভাই বোন একসাথে শব্দ করে হেসে উঠল। মিশন মৌসির 2-1 বছরের বড়। একসাথে 2 ভাই বোনের বেড়ে ওঠা। মৌসিকে কখনো তাদের চাচাতো বোন মনেই হয় না। সবার কাছে 3 ভাই বোন বলেই পরিচয় দেয়। সাথে এখন মাহিমকেও যুক্ত করে। তাকেও সবাই খুব ভালোবাসে। নওশিন আর সেই ছেলেটি লেকের ধারে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ছেলেটি আজ প্রথম নিজ থেকে নওশিনকে দেখা করতে বলেছে। এর আগে কখনো আগ্রহ করে নওশিনকে কিছুই বলেনি। নওশিন ছেলেটির দিকে আর চোখে কয়েকবার তাকালো। ছেলেটি বুকের সাথে হাত দুটো ভাঁজ করে চুপচাপ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। নওশিন কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ছেলেটি বলল, ইদানিং আমার কিছু একটা হয়েছে। আমি আমার সবকিছুতেই যেন আপনাকে খুঁজে চলেছি। আপনার সাথে আমার মাসখানেক থেকে পরিচয়। যতটা কথা হয়েছে আমাদের মধ্যে, আপনার কথাগুলো, আপনার ভাবনা সব যেন আমারও একটা অংশ। এইগুলো আমিও ভাবি, ঠিক আপনার মতো করেই, কিন্তু আপনি প্রকাশ করতে পারেন আর আমি পারি না। আমি যেইটা বলতে চাই সেইটা আমি বলার আগেই আপনি বুঝে যান। এত কিছু বলতে গেলে তো হবে না, আমাকে তো শ্বাস নিয়ে বাঁচতে হবে। তারপর ছেলেটি একটা দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটি একটানা কথাগুলো বলে থামল। নওশিনের মাথায় একটা কথাও ঢুকলো না। আজ প্রথম এই ছেলেটি একটানায় এতগুলো কথা বলল। কখনো তার মুখ থেকে এত কথা নওশিন শোনেনি। এতদিন শুধু হ্যাঁ হুঁ আর নওশিনের কথার উত্তর দিয়ে গিয়েছে। নিজ থেকে আজ প্রথম এত কথা বলল সে। নওশিন অবাক হয়ে শুধু ছেলেটির ঠোঁট নড়া দেখছিল। একটা কথাও সঠিকভাবে শোনেনি সে, তাই বোকার মতো শুধু বলল, ছেলেটি এবার নওশিনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার মনে হচ্ছে আমি আপনাকে পছন্দ করি। নওশিন এবার একটু নিজেকে স্থির করে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সেটা তো আমিও জানি। পছন্দ না করলে কি আর সময় নষ্ট করে আমার বোকা বোকা কথা শুনেন? ছেলেটি আবার এক নিঃশ্বাসে বলল, আমার মনে হয় আমি আপনাকে ভালোবাসি। নওশিন এই দিনটার জন্যই কত অপেক্ষা করেছে। তার বুকের ভেতরে এক ঝাঁক অতিথি পাখির গুঞ্জন। তার ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমার শখের পুরুষ আমাকে ভালোবেসেছে। আমার শখের পুরুষ আমাকে তার মনের কথা জানিয়েছে। শুনছো প্রকৃতি, আমি জিতেছি। আমার শখের পুরুষ আমার মনটা জিতিয়ে দিয়েছে, আমাকে সুখ দিয়েছে। শুনছো প্রকৃতি, আমার শখের পুরুষ ও আমাকে প্রতি আসক্ত। তুমি কি শুনতে পাচ্ছ? নওশিন নিজেকে সামলিয়ে ছেলেটিকে বাজিয়ে দেখার জন্য ভ্রু কুঁচকে বলল, মনে হয়। না না, সত্যিই ভালোবাসি। আমি অনেকটা সময় নিয়ে ভেবে দেখেছি। আপনার প্রতি এইটা আমার মোহ নয়, আমি মুগ্ধতা আর মায়া নিয়ে আপনার মায়ায় পড়েছি। আপনার প্রতি আমার মায়া আসে। আমি সবসময় আপনাকে অনুভব করতে পারি। অন্য কারো সঙ্গ আমার ভালো লাগে না। আমি আপনার সঙ্গতে শান্তি পাই।
আমার আপনাকেই লাগবে। আপনি কি আজন্মের জন্য আমার হবেন? নওশীন খুশিতে আত্মহারা, তার মুখে এই মুহূর্তে কোনো কথা আসছে না। কিছু বলতে গেলেই গলার স্বর আটকিয়ে আসছে। ছেলেটি কিছু একটা ভেবে বলল, এত তাড়াহুড়ো নেই আমার, সময় নিয়ে আপনার সিদ্ধান্ত জানিয়েন। আর নর্মাল থাকুন প্লিজ। সবকিছুর আগে আমাদের বন্ধুত্বটা। আমি আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চাই না। আপনি সময় নেন। নওশীন এই মুহূর্তে কিছু বলল না, শুধু নিজের হাতটা বাড়িয়ে ছেলেটির হাতটা শক্ত করে ধরল। ছেলেটির ঠোঁট জোড়া প্রসারিত হলো, হাতের দিকে তাকিয়ে শান্তি অনুভব করল। আজ সন্ধ্যার আগে তন্নি টিউশনি থেকে ফিরেছিল, তখনই তিহান ওই রোড ধুয়ে যাচ্ছিল। তন্নি আজ দেরি করে পড়াতে এসেছিল, তাই বাড়ি ফিরতেও দেরি। তিহানের ভাবনাতেও ছিল না আজ এই সময় তন্নির মুখোমুখি হতে পারে, কিন্তু নিজের অজান্তেই মুখোমুখি হয়ে গেল। তন্নিকে দেখে তিহান ব্রেক কষে জানালা দিয়ে হাত বাড়িয়ে তন্নি বলে ডেকে দাঁড়াতে বলল। তারপর গাড়ি পার করে তিহান নেমে আসলো। তন্নি রাস্তার অপোজিটে ছিল। তিহানের সাইডে একজন মুরব্বি হাওয়াই মিঠাই বিক্রি করছিলেন। তিহান গাড়ি থেকে নেমে অনেকগুলো হাওয়াই মিঠাই কিনলো। তারপর তন্নির কাছে গেল। তন্নি এতগুলো হাওয়াই মিঠাই দেখে বলল, এতগুলো হাওয়াই মিঠাই কি করবেন? তোমার জন্য নিলাম। কেন, খুশি হওনি? এতগুলো খেতে পারবো না। না, আপনি পারেন, শুধু শুধু টাকাগুলো নষ্ট। অন্য মেয়েরা হলে এতগুলো হাওয়াই মিঠাই দেখে খুশিতে লাফিয়ে উঠতো, আর তুমি মুখটা কেমন করে আসো, খুশির বদলে বিরক্তি দিচ্ছ। সেই মেয়েরা মনে হয় আদিম যুগের, জীবনে হাওয়াই মিঠাই দেখেনি, তাই নাকা সাজে। কয়েক কটা রেখে বাকিগুলো ফেরত দিয়ে আসুন। লোকটা একসাথে অনেকগুলো হাওয়াই মিঠাই বিক্রি করতে পেরে খুব খুশি হয়েছেন, তাই খুশিটাই থাক। তন্নি আর কিছু বলল না। তিহান তন্নির দিকে হাওয়াই মিঠাইগুলো এগিয়ে দিল। তন্নি দুইটা নিয়ে বলল, বাকিগুলো বাড়িতে নিয়ে যান, রোশনিকে দিয়েন, আর তোয়া, জুই, বিহান সবাইকে দিয়েন। তিহান আরও 3টা তন্নির হাতে দিয়ে বলল, বাকিগুলো নিয়ে যাচ্ছি, একটু দাঁড়াও, গাড়িতে রেখে আসি। তন্নি তাড়াহুড়ো করে বলল, বাড়ি যাব, সন্ধ্যা হয়ে আসছে। আমি এগিয়ে নিয়ে আসবো, দাঁড়াও। তিহান আসা পর্যন্ত তন্নি সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর তিহান আসলে তিহানের সাথে গল্প করতে করতে বাড়ির দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে পথে 2-1টা বাচ্চার সঙ্গে দেখা হলো। তন্নি সে বাচ্চাদের হাতে হাওয়াই মিঠাই দিল। এইটা দেখে তিহানের মনটা আরও খুশিতে ভরে উঠল। তন্নির সাথে দেখা হয়ে এমনিতেই তার ভীষণ ভালো লাগা কাজ করছে, তার উপরই ছোট ছোট মুহূর্তগুলো আরও আনন্দ দিল। তন্নি গেটের কাছাকাছি আসতেই তিহানকে বলল, আর আসতে হবে না, আম্মু থাকতে পারে। আমার বাড়ি আসতে দেরি হলে আম্মু বারবার বাইরে পায়চারি করেন। এই পর্যন্তই থাকুন, পরে আবার দেখা হবে। তন্নি যতক্ষণ আর গেটে ঢুকলো ততক্ষণ তিহান সেখানেই দাঁড়িয়ে রইল। তন্নি গেটের ভেতরে ঢুকে যেতেই তিহান চলে আসলো। আফিয়ার বর মুন্না ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়েছে। আফিয়া চা করে রুমে নিয়ে আসলো। ফোনের ভাইব্রেশনের শব্দ পেয়ে ভাবলো তার নিজের ফোন বাজছে হয়তো। নিজের ফোনটা তুলে দেখলো তার ফোনে কোনো কল আসেনি। বালিশের নিচে মুন্নার ফোন ভাইব্রেট হচ্ছে। ফোনটা উল্টো করে রাখা ছিল। আফিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো মুন্নার অফিসের এক কলিগ ফোন দিয়েছেন। এর আগেও আফিয়া মুন্নার এই কলিগের সঙ্গে কথা বলেছে। তার স্ত্রীকে নিয়ে আফিয়াদের এখানে বেশ কয়েকবার এসেছেন তিনি। আফিয়ারাও তাদের বাড়িতে গিয়েছে। বারবার কল আসায় আফিয়া কল রিসিভ করে হ্যালো বলে সালাম দিল। অপর প্রান্ত থেকে সালামের জবাব দিয়ে ভদ্রলোক বললেন, ভাবি মুন্না, ভাইয়ের শরীর ঠিক আছে? ভাই গত 5 দিন থেকে অফিসে আসে না, এত কল দিয়েও পায় না, সব ঠিক আছে তো? আফিয়া হতভম্ব হয়ে নিজের ঘরে বসে আছে। মুন্নার কলিগের বলা কথাগুলো কোনোভাবেই সে মেলাতে পারছে না। কয়টা দিন ধরে অফিস টাইমের আগেই মুন্না বাড়ি থেকে বেরিয়ে যায়। অফিসের ভীষণ চাপ এখন, এইটাই কয়টা দিন ধরে শুনে আসছে সে। আর আজ আফিয়া শুনল মুন্না অফিসেই যায় না। তাহলে যায় কোথায় সে? এমন একটা কথা কার সাথে এবার শেয়ার করবে আফিয়া? শাশুড়িকে এখন বলতে গেলে তিনি তার ছেলেকে হাজার প্রশ্ন করবেন, ঝামেলাও বাঁধিয়ে দিতে পারেন। তারপরও আফিয়া শাশুড়িকে বলবে ভাবল। ততক্ষণে মুন্না ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। আফিয়ার হাতে নিজের ফোনটা দেখে ছো মেরে আফিয়ার হাত থেকে ফোনটা নিয়ে নিল।
আফিয়ার বিস্মিত চোখে তাকালো। মুন্না আফিয়ার ফোনটা সবসময় হাতে নিয়ে বসে থাকলেও তো আফিয়া এইভাবে নিবে না। মনটা তার ভীষণ খারাপ হয়ে গেল। গতকাল রাতে এমনিতেই যে বাজে ব্যবহার মুন্না তার সাথে করেছে সেটার ধাক্কাই এখনও আফিয়া সামলাতে পারেনি। তার মধ্যে আবার নতুন একটা ধাক্কা। মুন্না আলমারি থেকে অফিসের জামা কাপড় বের করছে। আফিয়া খুবই শান্ত স্বভাবের মেয়ে, চেঁচামেচি একদম তার ধাঁচে নেই। আফিয়া কিছু বলতে যাবে তার আগেই মুন্না বলল, আমার ফিরতে রাত হবে, খাবার নিয়ে বসে না থেকে ঘুমিয়ে পড়বা। আফিয়া ভেবেছিল সময় নিয়ে মুখোমুখি বসে এই বিষয়ে কথা বলবে। এখন অফিস টাইম, সকাল সকাল ঝামেলার দরকার নেই, কিন্তু সেই ভাবনা আর ধরে রাখতে পারল না। আফিয়া শান্ত স্বরে বলল, ফিরতে দেরি হবে কেন? আর ইদানিং কি নিয়ে এত ব্যস্ত তুমি? মুন্না শার্টের বোতাম লাগাচ্ছিল। আফিয়ার কথায় পিছু ফিরে তাকালো। তার কপালে সূক্ষ্ম ভাঁজ, বিরক্তি মাখা মুখে বলল, অফিসের কাজ। তাই নাকি? গত 5 দিন অফিসে গিয়েছো? মুন্না এবার বিস্ময় নিয়ে আফিয়ার দিকে তাকালো। হঠাৎ করে এমন একটা কথার প্রত্যাশা সে করেনি। মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে বোতামগুলো লাগিয়ে প্রশ্নের পিঠে প্রশ্ন করল। তো কোথায় গিয়েছিলাম? আফিয়ার ধৈর্য ধরতে পারল না, গলার স্বর কঠিন করে বলল, সেটা তো তুমি বলবে। দেরি হয়ে যাচ্ছে, এখন এত কথা বলার সময় নেই। আগে আমার উত্তর দাও। 5 দিন অফিস যাওনি, আরো একদিন না গেলে ক্ষতি হয়ে যাবে না? মুখে মুখে কথা বলা শিখেছো? কথা ঘুরিও না। সারাদিনে কি এমন করছো তুমি? কোনো সমস্যায় পড়লে আমাকে বলো, আমার সাথে শেয়ার করো। সকালে বের হও, মাঝরাতে বাড়ি ফেরো। কি এমন প্রয়োজনে অর্ধেক রাত পর্যন্ত বাইরে থাকা লাগে বলো আমায়? আফিয়া, আমার দেরি হচ্ছে, সময় নষ্ট করো না। আমি তোমার সময় নষ্ট করছি? আর তুমি যেগুলো করছো? মুন্নার আগে গর্জে উঠে বলল, এই, আমি কি করছি? তোমাকে না বলেছি আমার বিষয় নিয়ে কথা বলবা না? হঠাৎ কি হয়েছে তোমার? এমন কেন করছো? আমি শান্তি চাই, আমাকে একা ছাড়ো, এত প্রশ্ন করো না। মুন্না আর 1 সেকেন্ড না দাঁড়িয়ে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। মুন্নার মা চেঁচামেচির আওয়াজ পেয়ে আফিয়ার কাছে আসলো। ততক্ষণে মুন্না বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। মুন্নার মা এসে আফিয়াকে শুধালো। কি হয়েছে? আফিয়া বলল, তেমন কিছু না মা, অফিসের কাজে প্রেশার যাচ্ছে মনে হয়। তাই বলে বাড়িতে তোমার সাথে চেঁচামেচি করবে কেন? আসো কাজ বাড়িতে, তারপর দেখছি, দাঁড়াও। খুব সাহস হয়েছে, মন খারাপ করো না মা, চলো নাস্তা করে নেই। আফিয়া ফুপিয়ে উঠে বলল, আপনার ছেলে নাস্তা করে যায়নি মা? যা করে করুক, বেশি মেজাজ হয়েছে। আর একদিন এমন দেখলে ঘরের খাওয়া বন্ধ করে দেব। আমার সাথে চলো তো, এইসব নিয়ে একদম মন খারাপ করবে না। আফিয়ার শাশুড়ি অমায়িক একজন মানুষ, আফিয়াকে খুব স্নেহ করেন। আফিয়াকে সঙ্গে নিয়ে নাস্তা করে নিলেন। আফিয়াও সাময়িক কিছুটা শান্ত হলো, কিন্তু মনের মধ্যে তীব্র বেগে অদৃশ্য এক ঝড় বয়ে চলল। আজ তাহসিন আর মৌসি আটিগ্রামে যাবে, সাথে পার্লামেন্টের কিছু লোকও যাবে। মৌসি গতকাল রাতেই লাগেজ গুছিয়ে রেখেছে। ডিরেক্টর সাহেবের কাছে কিছুদিন সময় নিয়েছে। এই মুহূর্তে ঝোঁকের বশে কিছু করতে চায় না সে। এই কয়দিনে গ্রাম থেকে ঘুরে আসবে আর শুটিংয়ের বিষয়টা নিয়ে ঠান্ডা মস্তিষ্কে ভাববে। তাহসিনের এক ভার্সিটির ফ্রেন্ডের বাড়ি আটিগ্রামে। মূলত তার কাছে আটিগ্রাম সম্পর্কে জেনেছে। সরকার থেকে যত সুযোগ সুবিধা দেওয়া হয় তা এলাকার চেয়ারম্যান, মেম্বার, নেতাকর্মী, লিডার এদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। সাধারণ মানুষগুলোর পর্যন্ত আর পৌঁছায় না। সব রকম ইনফরমেশন নিয়ে তাহসিন সিদ্ধান্ত নিয়েছে যতটা সম্ভব নিজে উপস্থিত থেকে কাজ করবে। টানা 4.5 ঘন্টা জার্নি করে আটিগ্রামে এসে পৌঁছালো তারা। তাহসিনের ফ্রেন্ড রানা গ্রামেই আছে। তাহসিন একটা হোটেল বুক করে রাখতে বলেছিল, কিন্তু রানার অনুরোধে রানাদের বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়। বাড়িতে রানার বাবা, মা, ছোট ভাই, বোন আর তার স্ত্রী থাকে। গ্রামের ঠিক মাঝখানটায় রানাদের একতলা বাড়িটা। চারপাশে গাছগাছালি, পাশে একটা পুকুরও আছে। বাড়ির ছাদ থেকে ক্ষেত দেখা যায়। পার্লামেন্টের বাকি লোকগুলো গ্রাম থেকে কিছুটা দূরের হোটেলে উঠেছে। সারাদিন গ্রামের উন্নয়নের কাজগুলো দেখবে আর রাতে হোটেলে ফিরে যাবে। তাহসিন সেই অনুযায়ী পরের দিন সকাল থেকে কাজ শুরু করলো। গ্রামের অসহায় মানুষদের কাছ থেকে তাদের সুবিধা অসুবিধাগুলো শুনল, তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলল।
রানাকে দিয়ে এলাকার তরুণদের এক জায়গায় করলো। তাদেরও কিছু দায়িত্ব দিল। তাসিনের নির্দেশ অনুযায়ী কাজ চলছে। মৌসি রানার স্ত্রী মৌমিতার সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছে। মৌসি এর আগে কখনো এইভাবে গ্রামে থাকেনি। নওশিন্দের গ্রামের বাড়ি আছে। ফুপির সাথে 2-1বার গ্রামে গিয়েছে, তাও সেটা 2-1 দিনের জন্য। এবারই প্রথম গ্রামে তার অধিক সময় থাকা পড়বে। গ্রামের সৌন্দর্যটা তাকে মুগ্ধ করছে। একদম গ্রামীণ পরিবেশ, মানুষগুলো সহজ সরল। রানাদের মধ্যবিত্ত পরিবার, বাড়িতে নানা রকম ফলের গাছ আছে। রানার বোন ছুরিতে করে বেশ কয়েকটা পেয়ারা পেড়ে নিয়ে আসলো, একদম টাটকা পেয়ারা। পেয়ারাগুলোর মধ্যে কয়েকটা লাল পেয়ারাও আছে। মৌসি একটা হাতে তুলে নিয়ে কামড় বসালো। খেতে খুবই মিষ্টি। রানাদের বাড়ির সবাই ভীষণ ভালো। শীতের সময় না হওয়ার সত্ত্বেও রানার মা নানা রকম পিঠা বানাচ্ছে। আরও বললেন শীতের সময় আসলে আরও পিঠাপুলি বানিয়ে খাওয়াতে পারতেন। পিঠা খেতে শীতের সময় বেশি মজা। রস পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, দুধ পুলি, আরও অনেক পিঠার নাম করলেন। তাসিন সর্বপ্রথম রাস্তা নির্মাণের কাজ শুরু করলো। বৃষ্টি হলে গ্রামের রাস্তায় হাঁটা যায় না, হাঁটু সমান পানি জমে। পানি কমার পর আবার কাদা হয় প্রচুর, চলাচলে খুবই সমস্যা। গ্রামের ভিতরের রাস্তাগুলোর কাজ শুরু হয়ে গিয়েছে। গ্রামের মানুষজন খুবই খুশি। রানার ছোট ভাই আজ ডাব পাড়ছে। কয়েকটা ডাব হাত ফসকে পড়ে ফেটেও গিয়েছে। মৌসি মগ নিয়ে দৌড়ে গিয়ে অবশিষ্ট পানিটুকু পায়নি। বেচারা হতাশ হয়ে গাছের নিচ থেকে আবার চলে আসলো। তারপর মৌমিতা দড়ি নিয়ে এসে রানার ছোট ভাইকে বলল দড়ি বেঁধে পারতে, তাহলে আর পড়ার সম্ভাবনা থাকবে না। দড়ি বেঁধে অনেকগুলো ডাব পেরে একটা দা নিয়ে বসলো। তাসিনরা তখন বাড়ির বাইরে। তাসিনদের জন্য কয়েকটা ডাব আলাদা করে রেখে দিল। রানার মা আলাদা করে রাখা ডাবগুলো এক বালতি পানির মধ্যে রাখলো, ততক্ষণে ঠান্ডা হবে। প্রথম কয়দিন রানাদের বাড়িতে খুব ভিড় জমেছিল, বিশেষ করে চিত্রনায়িকা মৌসিকে দেখার জন্য। 2-1 জনের মুখে মুখে পুরো গ্রামবাসী শুনে ফেলল, এমনকি আশেপাশের গ্রামেও এটা ছড়িয়ে পড়ল। মৌসিকে দেখার জন্য ভিড় জমল। এখন ভিড় জমলেও অবশ্য আগের মতো ভিড় আর নেই। মৌসি এখন স্বাচ্ছন্দ্যে রানাদের গেটের বাইরে বেরিয়ে মৌমিতাদের সাথে আশপাশ ঘুরে দেখতে পারে। বিকেলে মাটির রাস্তায় হাঁটতে বের হয়। মেঠো পথ ধরে হেঁটে রানাদের ক্ষেত দেখে। তাসিনের অবশ্য সময় হয় না, সে আশেপাশের এলাকাগুলোতেও কাজ শুরু করেছে। গ্রামের সহজ সরল মানুষগুলোর মুখে স্বচ্ছ হাসি, সবাই কত খুশি। মুরব্বীরা তাসিনের পাশে দাঁড়িয়ে কাজ দেখছেন, তাসিনের জন্য কত রকম খাবার নিয়ে আসছেন। এই মানুষগুলোর কাছ থেকে যত ভালোবাসা পাচ্ছে, তাসিন আরও উৎসাহ পাচ্ছে। পুরো দেশটাকে সে ছবির মতো সুন্দর করে তুলবে। সেখানে যদি এই গ্রামের মানুষগুলোর মতো আরও কিছু মানুষ পায়, তাহলে সে আরও প্রজেক্ট বাড়াবে। উন্নয়নের সর্বোচ্চ শিখরে সে পৌঁছাতে চায়। ভালো খারাপ মিলিয়ে মানুষ, সে তার সর্বস্ব দিয়ে কাজ করবে। প্রতিটা অলিগলি মানুষের সুযোগ সুবিধা সবটা পরিপূর্ণ করবে। সেই অনুযায়ী চলছে সে। তিহান অফিস থেকে ফিরছে। সামনে তার একটা স্কুল বন্ধুর সাথে দেখা হলো। গাড়ি থেকে নেমে একসাথে বসে আড্ডা দিল, সাথে আরও 2 জন বন্ধুকে ডেকে নিল। গল্প আড্ডা হো হো করে হাসাহাসি চলল অনেকক্ষণ। এর মধ্যে তিহানের ফোনে কল আসলো। তিহান পকেট থেকে ফোন বের করে দেখলো তন্নি কল দিয়েছে। তিহান কলটা কেটে মেসেজ পাঠালো, একটু পর কল দিচ্ছি। তারপর পকেটে ফোনটা আবারও রেখে দিয়ে আড্ডায় সঙ্গ দিল। কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটা আবার ভাইব্রেট হলো। তিহান ফোন বের করে দেখলো তন্নি আবার কল দিয়েছে। তিহান এবার রিসিভ করলো। ওপাশ থেকে তন্নির কান্না ভেজা কণ্ঠস্বর। সেকেন্ডের মধ্যে তিহান উতলা হয়ে পড়ল, হড়বড় করে বলল, তন্নি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। তন্নি কোনো রকমে বলল, মা কেমন করছে? আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ, আমার ভয় করছে। তিহান টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা নিতে নিতে বলল, তুমি চিন্তা করো না, আমি কাছাকাছি আছি, 5 মিনিটের মধ্যে আসছি। তিহান তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তিহানের বন্ধুগুলো পিছনে ছুটতে ছুটতে এসে বলল, কি হয়েছে বলবি তো? আমাদের এক রিলেটিভ আন্টি অসুস্থ, একটা মেয়ে ছাড়া তাদের বাসায় কেউ নেই। আমাকে এখনই যেতে হবে দোস্ত। আমরাও আসি, তুই একা সামলাতে পারবি? তোর এখন বস, কি অবস্থা আমি গিয়ে তো দেখি, তারপর কল করছি।
তিহান 5 মিনিটের আগেই পৌঁছে গেল। তন্নির মায়ের জ্ঞান নেই। তিহান আর তন্নি দুজনে ধরে গাড়িতে তুলে সোজা হসপিটালে নিয়ে গেল। তন্নি ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। তিহান ড্রাইভ করতে করতে বলল, এখন কান্নার সময় নয় তন্নি, শক্ত হও। তুমি শক্ত না থাকলে আন্টিকে সুস্থ করবে কিভাবে? তুমি ভেঙে পড়লে আন্টিকে নিয়ে আমি একা পেরে উঠব না। তুমি শুধু শক্ত থাকো, আমি সব দেখছি। আন্টি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হসপিটালে পৌঁছে তিহান বন্ধুদের কল করে আসতে বলল। ডক্টর ইমার্জেন্সিতে নিয়ে গেছেন। তন্নির মা স্ট্রোক করেছেন, অবস্থা খুব একটা ভালো নয়। তিহান রোশনিকে কল করে ডেকে নিয়েছে। এই সময় তন্নির পাশে থাকাটা খুব দরকার। তাহসিনকেও তিহান জানিয়েছে, কেননা তন্ময়ের বেস্ট ফ্রেন্ড তাহসিন তাহমিনা চৌধুরীকে জানানোর সাথে সাথে তিনি হসপিটালে চলে এসেছেন। চৌধুরী বাড়ির অর্ধেক মানুষ এখন হসপিটালে। তন্ময়কে এখনও কেউ কিছুই জানায়নি। কিছুক্ষণ আগে তন্নির মায়ের জ্ঞান ফিরেছে। এক পাশ প্যারালাইজড হয়ে গিয়েছেন, মুখটা এক পাশে বাঁকা হয়ে গিয়েছে। তন্নি মায়ের এই অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠল। তাহমিনা চৌধুরী তন্নিকে বুকে জড়িয়ে বসে রইলেন। তিহান একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছেন। তাহসিন বারবার কল করে খোঁজ নিচ্ছে, ডক্টরের সঙ্গে কথা বলছে। মধ্যরাতে তাহসিন রানাকে সঙ্গে নিয়ে ঢাকায় আসলো। তন্ময়ের মাকে সে নিজের মায়ের মতোই ভালোবাসে। তাহসিন এসে সেখান থেকে আরেক হসপিটালে শিফট করলো। মেডিকেল বোর্ড বসালো। সবটুকু চেষ্টা সে করলো, বাকিটা আল্লাহ ভরসা। তন্ময়কে ঘণ্টাখানেক আগে খবরটা দেওয়া হয়েছে। সে অস্থির হয়ে দেশে চলে আসতে চাচ্ছে, কিন্তু তাহসিন অভয় দিল, সে তো আছে, সব সামলিয়ে নিবে। চিন্তা করতে না করলো, কিন্তু তন্ময়ের অস্থিরতা কমে না। তারপরও তাহসিনের বাড়ির মানুষগুলো তন্নিকে যেভাবে আগলে রেখেছে, তন্নিকে নিয়ে তার আলাদা করে চিন্তা করতে হচ্ছে না। তন্ময়ের কাছে কিছু গোছানো টাকা ছিল, সেগুলো তন্ময় তাহসিনের অ্যাকাউন্টে পাঠালো। তাহসিন এই মুহূর্তে তন্ময়কে কিছু বলল না। সপ্তাহ খানেকের মধ্যে তন্নির মা বেশ সুস্থ হয়ে উঠলেন, নিজে ওঠা বসা করতে পারছেন। 1 সপ্তাহর মতো হসপিটালে রাখা হয়েছিল। রশনি তন্নির সাথেই ছিল, আর তাহমিনা চৌধুরী রাতে এসে থাকতেন। দিনের বেলায় রশনির মা সহ থাকতেন, আর তিহান অফিস টাইম বাদে আশেপাশে সবসময় থাকত। বাড়ির লোকের সামনে রাত দিন এক করে হসপিটালে থাকা সম্ভব নয়। তারপরও রাতের বেলায় অনেকটা রাত তাহমিনা চৌধুরীকে রাখতে আসার ছুতোয় পার করে দিত। এখন অনেকটাই চিন্তামুক্ত। তাহসিন সেই টাকাগুলো তন্ময়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, আর তন্ময়কে আচ্ছা রকম গালি দিয়েছে। গালি শুনে তন্ময় আর মুখ খুলে কিছু বলার সাহস পায়নি। এখন প্রায় তিহান তন্নিদের বাড়িতে যায়। তন্নির মাকে দেখতে যাওয়ার কারণ বেশি থাকে। তন্নি বাড়িতে না থাকলেও মাঝে মাঝে তিহান তন্নির মায়ের সঙ্গে কথাবার্তা বলে আসে, খোঁজ খবর নেয়। তন্নি যখন মায়ের কাছে শোনে তিহান এসেছিল, তখন তন্নি তিহানকে কল দিয়ে জিজ্ঞেস করে, আমি এই সময় বাড়ি থাকি না জানেন, তারপরও এসেছিলেন কেন? তিহান তখন হেসে বলে, শাশুড়িকে পটাতে, শাশুড়ির মেয়ে পটাতে তো হবে না, শাশুড়িকেও পটাতে হবে, যেন আগে আগেই শাশুড়ির মনে জায়গা পাওয়া যায়। আপনি পারেনও। এমন কথায় তন্নিও হেসে ফেলে। এইভাবেই সময়ের সাথে সাথে জীবন যাচ্ছে গড়িয়ে, কারো ভালো সময় তো কারো বালিশ চেপে কান্নার সময়। আফিয়া তন্ময়ের মাকে দেখতে হসপিটালে একদিন এসেছিল, বেশিক্ষণ থাকতে পারেনি। পুরনো স্মৃতিগুলো বড্ড যন্ত্রণা দিচ্ছিল। এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে তো তার সংসার সাজানোর কথা ছিল, আর আজ যোজন যোজন দূরত্ব। কত স্বপ্ন সাজিয়েছিল, ছোট একটা সংসার হবে তার, একটা ননদ শাশুড়ি নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে সে। তার ছোট্ট বাড়িটার দেয়াল জুড়ে তন্ময় আফিয়ার ভালোবাসা লেপ্টে থাকবে, যেন বাইরের কোনো মানুষ এসেও বুঝতে পারে এই ছোট্ট বাড়িটায় ভালোবাসার কমতি নেই। তার স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, কোথাও যেন এক ফোঁটা শান্তি নেই। নতুন করে সব শুরু করেও ভাঙন খেলা শুরু হয়েছে। শুরু থেকে যার কপাল ভাঙন দিয়ে শুরু হয়, সে সুখের খোঁজ আর কোথায় পাবে? কত রকম ভাবনা আফিয়ার মাথায় ঘুরতে থাকে। তার মনে হয় এই বুঝে পাগল হয়ে যাবে সে। তারপরও শক্ত মনে সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করে। আজ নসীনের জন্মদিন। মৌসি রাত 12টায় কল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। তারপর একে একে সব বন্ধুগুলো শুভেচ্ছা জানিয়েছে। তখন থেকে নওশিন জেগে একটু ঘুম আসছে না। পরাগের নম্বর থাকলে এতক্ষণে কখন নওশিন পরাগকে কল দিত, কিন্তু তাদের মধ্যে নম্বরটাই আদান প্রদান হয়নি। এমনকি সঠিক নামটাও দুজন দুজনের জানা নেই। ছেলেটি নওশিনকে পুষ্প বলে ডাকে, আর নওশিন ছেলেটিকে পরাগ বলে।
তাদের দুজনের বন্ধুত্বটা যেমন মোবাইলে যোগাযোগবিহীন শুরু হয়েছিল, বন্ধুত্বটা অনেক দিন ওভাবেই এগোচ্ছিল। যত দিন পারে ফোন বাদে তাদের কথোপকথন চালাবে বলেই ভেবেছে দুজন। প্রতিদিন দুজন দেখা করে, ঘুরতে যায়, উদ্দেশ্যহীনভাবে হাঁটে। এইটাই তাদের মজা লাগে। যখন দেখবে মোবাইলটা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়াচ্ছে তখন দুজন ফোনে যোগাযোগ করবে। নওশীন অবশ্যই কৌশলে পরাগের নাম্বারটা অনেক আগেই নিয়ে রেখেছে। ফোনে অবশ্য সেভ করেনি, একটা ডায়েরিতে লিখে রেখেছে। আর পরাগের সাথে যখন দেখা করে দুজনের কেউই তখন ফোন নিয়ে আসে না। এইভাবেই যাচ্ছে তাদের দিন। দুজন দুজনের প্রতি অনুভূতিটা ভীষণ গাঢ়। লুবনার আজ নতুন একটা গানের রেকর্ডিং আছে। জ্যাম না থাকলে আধা ঘন্টায় পৌঁছে যাবে, আর জ্যামে পড়লে যেতে যেতে বোঝা যাবে কতটা সময় লাগে। লুবনা সেই জ্যামেই পড়ল। আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, তবু 1 কিলো এগোতে পারল না। গাড়িতে বসেই ফেসবুক স্ক্রোল করছিল। লুবনা হঠাৎ কিছু একটা ভেবে সার্চ অপশনে গেল, যেখানে প্রথমেই জলজল করছে লানাফ আহমেদ নামটা। সার্চ লিস্টের প্রথমেই লানাফের নাম। এই আইডিটা লুবনা খুলে দিয়েছিল। প্রোফাইল পিকটাও লুবনা দিয়ে দিয়েছিল। বাংলাদেশে আসার 1 সপ্তাহ আগে ছবিটা নিজের হাতেই তুলে ফেসবুকে প্রোফাইল দিয়ে দিয়েছিল। এতদিনেও প্রোফাইলে অন্য কোনো ছবি দেয়নি, ইভেন নতুন কোনো পোস্টও নেই। তারপরও লুবনা প্রায় প্রতিদিনই লানাফের আইডি চেক করে, অ্যাক্টিভ দেখে। আগের পোস্টগুলোও শুধু দেখা যায়। কিন্তু আজ আইডিতে ঢুকে বড়সড় একটা শক খেলো। 11 মিনিট আগেই লানাফ একটা পোস্ট করেছে, গোটা গোটা বাংলা অক্ষরে লেখা, আলহামদুলিল্লাহ, অপেক্ষার দিন শেষ। লানাফ ভিসা অফিস থেকে ফিরছে। সে বাংলাদেশে যাওয়ার ভিসা পেয়ে গিয়েছে। তার খুশি এখন দেখে কে। বাঙালি এক বন্ধুর কাছ থেকে সে একটা পোস্ট লিখে নিয়েছে। তার ধারণা লাহা দূর থেকেও তার আইডি নজরে রাখে, এটা তার বিশ্বাস। তার মৌসিও তার পোস্ট দেখবে। এই পোস্টের কারণটা মৌসি ধরতে পারে কিনা এইটাই লানাফ দেখবে। আগামীকাল তাসিনরা ঢাকায় ফিরে যাবে। আটিগ্রাম সহ পাশাপাশি আরও কয়েকটা গ্রামের কাজ শুরু হয়ে গিয়েছে। নতুন কাজ মাঝামাঝি চলছে। সরকারি ফাউন্ডের বাইরেও নিজস্বভাবে গ্রামগুলোতে প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে ফ্যাক্টরি দিবে ভাবল। গ্রামের বেকার যুবকরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব হিসেবেও কাজ করতে পারবে। মৌসিকের সঙ্গে নিয়ে অনেক রকমের পরিকল্পনা করল। পার্লামেন্টের দলের সঙ্গে নতুন নতুন প্রজেক্ট নিয়ে আলোচনাও করল। গ্রাম এলাকায় যুব সমাজের উপর বেশ কিছু দায়িত্ব দিল। বাকি কাজগুলো দেখার দায়িত্ব তাদের দিল। এইভাবে গ্রামে থাকা সম্ভব নয়, আরও অনেক কাজ আছে, তাই ঢাকায় ফিরতে হবে। রানার মা আজ একসঙ্গে অনেক পদের রান্না করেছেন। মৌসি অনেক দিন রানার মায়ের সাথে আছে। এর আগে এমন উপভোগ্য সময় সে কোথাও কাটায়নি। মৌমিতাদের কাছ থেকে বিদায় নিতে তার খুব খারাপ লাগছিল। ইচ্ছে হচ্ছিল এই মানুষগুলোকেও সঙ্গে নিয়ে যেতে। রানার ছোট ভাই বোন সবাই খুবই ভালো। মৌসি রানার মাকে কথা দিল আবার সে আসবে। মৌসিরা চলে আসার সময় গ্রামের মানুষগুলো কত রকম জিনিস দিল। কেউ বাড়ি টাটকা সবজি, পেঁপে, চিচিঙ্গা বস্তা বোঝাই করে দিল। কেউ গাছের ফল দিল, নারকেল ছুলে বস্তায় পুড়ে দিল। নিজেরা এসে গাড়িতে তুলে দিল। তাসিন কিছু জিনিস রানাদের বাড়িতেও রেখে আসলো। এত জিনিস গাড়িতে জায়গা হবে না। এই ভালোবাসার মানুষগুলোকে ওই দূরগ্রামে রেখেই তাসিনরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তন্নির মা এখন সুস্থ আছে। তন্নি কিছুদিন টিউশনিতে যায়নি, আজ থেকে আবার টিউশনিতে যাচ্ছে। টিউশনিতে যেতে তন্ময় নিষেধ করলো। তন্ময় একটা ভালো পার্ট টাইম জব পেয়েছে, মোটামুটি একটা অ্যামাউন্ট আসবে। সব খরচ এখন সে বহন করতে পারবে। কিন্তু তন্নি টিউশনিগুলো বাড়ির কাছাকাছি বলে হাতছাড়া করলো না। ক্লাস টিউশনি মায়ের দেখাশোনা করতে গিয়ে একটু হিমশিম খেলেও তন্নি সেগুলো নিয়ম করেই করে। মারিয়া কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু আফিয়াদের বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে। আগে কারণে অকারণে আফিয়ার সাথে যেত, এখন আফিয়া এত বলেও নিয়ে যেতে পারে না। মেয়েটা আগের চেয়েও চুপচাপ হয়ে গিয়েছে, কিন্তু সব সময় আফিয়ার সঙ্গ দেয়। মুন্না ইদানিং আফিয়ার সাথে খুব বাজে ব্যবহার করে, রাতে ফিরে চেঁচামেচি করে। সারা রাত আফিয়া কান্নাকাটি করলেও সকালে উঠে কাউকে কিছু বুঝতে দেয় না। চোখের নিচে কালি পড়েছে। বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতেও যায় না। তাহমিনা চৌধুরী প্রতিদিন ফোন করে যেতে বলেন, কিন্তু আফিয়া যাব বলে আর যায় না। দুশ্চিন্তায় ঠিকমতো খেতে পারে না। সব সময় মনের মধ্যে মুন্নাকে নিয়ে ওই ভাবনাগুলোই বয়ে চলে।
রাত 12:42। আফিয়া সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে আছে। তার দু চোখে ঘুম নেই। কয়েকবার বারান্দায় পায়চারি করে বিছানায় এসে শুয়েছে। বেশ কিছুদিন থেকে জ্বর জ্বর ভাব, শরীরের ভিতরে জ্বর বয়ে যাচ্ছে। এখনও শরীরটা বেশ গরম। আফিয়া পাতলা একটা কম্বল টেনে গায়ে দিয়ে চুপচাপ শুয়ে রইল। জীবনে ঘটে যাওয়া নানা দৃশ্যগুলো চোখের কোণে জমা জলটুকুর মধ্যে যেন স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। আফিয়া হাতের আঙ্গুলের সাহায্যে চোখের কোণা মুছে টানা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আফিয়া এক পাশ হয়ে শুতেই দরজা খোলার আওয়াজ পেল। মুন্না এসেছে। আফিয়া চুপচাপ শুয়েই রইল। মুন্না ঘরে আসতেই সিগারেটের মাত্রাতিক্ত গন্ধে আফিয়ার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সে সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না। মুন্নাকে আগে কখনো সিগারেট খেতে দেখেনি। বাইরে থেকে 2-1টা খেয়ে আসলেও সেই স্মেল বেশি পাওয়া যেত না। আজ সিগারেট খেতে খেতে রুমের ভিতরে চলে এসেছে। আফিয়ার কাশি উঠে গেল। কাশতে কাশতে বসে পড়ল। মুন্না একবার পিছনে ফিরে তাকিয়ে সামনের দিকে আবার চোখ ফিরিয়ে নিল। মুন্নার চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। আফিয়া সেই চোখের দিকে তাকিয়ে কিছুটা কেঁপে উঠল। মুন্না ফ্রেশ হয়ে এসে আবার একটা সিগারেট ধরালো। আফিয়ার শরীরে জ্বর বয়ে যাচ্ছে। তার উপর মুন্নার রোজ রোজ এমন কাণ্ড আর সহ্য হচ্ছে না। আফিয়া বিছানা থেকে নেমে মুন্নার মুখামুখি দাঁড়ালো। কাপা শরীর নিয়ে জোর গলায় মুন্নাকে বলল, তুমি কি শুরু করেছো আমাকে বলবে একটু? মুন্না জানালার পাশে দাঁড়িয়ে ধোঁয়া উড়াচ্ছে আর চুপচাপ দাঁড়িয়ে আছে। আফিয়া আগের থেকে কঠিন স্বরে বলল, আর কত সহ্য করব? মুন্না আধ খাওয়া সিগারেটটা ফেলে আফিয়ার মুখোমুখি দাঁড়ালো। আফিয়ার শরীর রাগে কাঁপছে। নিচের দিকে তাকিয়ে আছে সে। মুন্না নির্লিপ্ত স্বরে বলল, একটা মেয়েকে ভালোবাসতাম খুব। আফিয়া আবার বিস্মিত হয়ে চোখ তুলে তাকালো। কিছুটা সময় নিয়ে স্বাভাবিকভাবেই বলল, তারপরে? মুন্না আরও একটা সিগারেট ধরালো। আফিয়া কিছু বলল না। সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে বলল, ভুল বোঝাবুঝিতে ব্রেকআপ হয়েছিল। ব্রেকআপের 1 মাসের মাথায় আমি বিয়ে করে ফেলি। আফিয়া ওয়ার্ড্রোবের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তারপর? এখন সে ফিরে আসতে চাচ্ছে। অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে। এতদিন আমার বিয়ের কথা শোনেনি। তাসিন ভাইয়ের বিয়ের আগের দিন আমার বিয়ের কথা শুনে সুইসাইড করতে চেয়েছিল। অবস্থা ভীষণ খারাপ। আফিয়া কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। এখন কি বলা উচিত সে বুঝতে পারছে না। মুন্না আবারও বলল, আমি কি করব বুঝতে পারছি না। একটা সেকেন্ড আমাকে চোখের আড়াল হতে দিচ্ছে না। আফিয়া আগের ন্যায় দাঁড়িয়ে বলল, কত বছরের সম্পর্ক? 4.5 বছরের। আফিয়া নির্লিপ্ততার সাথে বলল, এত লং টাইমের রিলেশন, তবু এত অবিশ্বাস, ভুল বোঝাবুঝি? দুজনেরই কিছু ঘাটতি ছিল। তৃতীয় পক্ষ চলে এসেছিল, যা আমারই ভুল ছিল বেশি। তো এখন কি করতে চাচ্ছ? আমি কিছু জানি না, কি করব কিছু বুঝতে পারছি না। শুধু জানি ওকে আমি সেই আগের মতোই প্রচণ্ড ভালোবাসি। আমি কোনোভাবে শান্তি পাচ্ছি না। আফিয়া ভেবেছিল হয়তো মুন্না বলবে, ওই মেয়েটা অতীত। ক্ষণিকের জন্য ঝামেলায় পড়েছি, একটু সময় দাও, সব ঠিক করে নেব। আমি তোমার সাথেই থাকতে চাই। কিন্তু আফিয়ার পুরো ধারণাটাই ভুল প্রমাণ হলো। আরও ভুল প্রমাণ করতে মুন্না বলল, আমি শুধু শান্তি চাই। এইভাবে আমি আর পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে পাগল হয়ে যাব। কেউ আমাকে শান্তি দিতে পারছে না। কোথাও আমি শান্তি পাচ্ছি না। বাড়িতে আসতে ইচ্ছে করছে না। আমার ভেতরকার শান্তিটুকু কোথায় যেন হারিয়ে গিয়েছে। আমি বুঝতে পারছি না সেই শান্তি কোথায়। মুন্না একটু থেমে আবারও বলল, তুমি তোমার মতো থাকো। তোমার ভরণ পোষণের সব দায়িত্ব আমার। শুধু আমার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করো না। আমি একা থাকতে চাই। কথাটুকু বলে মুন্না রুম থেকে বেরিয়ে গেল। হঠাৎ করে যেন আফিয়ার জ্বর বেড়ে গিয়েছে। পুরো শরীর কাঁপছে তার। আফিয়া ওয়ার্ড্রোব ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। তার জীবনের এমন সমীকরণ সে কোনোভাবেই মানতে পারছে না। থরথর করে কাঁপছে সে। মনের ব্যথাগুলো একটা আরেকটার সাথে ভীষণ রকমের সম্পর্কিত। একটা বিষয় নিয়ে কষ্ট পেলে বাকি কষ্টগুলো ঝুম বৃষ্টির মতো ঝুমঝুমিয়ে এসে ব্যথা দিতে হুমড়ে পড়ে। আফিয়ারও এখন সেই অবস্থা। মুন্নার দেওয়া কষ্টটুকু এখন তার জীবনের বাকি কষ্টগুলো চোখের সামনে আনছে। আরও বেশি ভেঙে গুড়িয়ে যাচ্ছে সে। আগে পিছের সব দুঃখগুলো তাকে একত্রে যন্ত্রণা দিচ্ছে। হেলান দিয়ে বসে থাকারও শক্তি পাচ্ছে না সে। ফ্লোরে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। বুক ভেঙে কান্না আসছে। বাড়ির বড় মেয়ে কত আদরেই না বড় হয়েছে। সবার চোখের মনি সে। আফিয়া বলতে প্রাণ সবার। আর সেই মেয়ে বদ্ধ ঘরে উম্মাদের মতো আজ কান্না করছে।
যেই দুঃখের কথা কাউকে বলা যায় না, কাউকেই না। মৌসুরে গ্রাম থেকে ফিরে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে গ্রাম থেকে নিয়ে আসা ব্যাগগুলো নিয়ে বসেছে। তাসিন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছে। মুনতাহা বেগম বস্তাগুলোর মুখ খুলে সবজিগুলো বের করলেন। রশনি ফলগুলো ছুরিতে তুলে রাখছে। তাহমিনা চৌধুরী এত সবজি দেখে ভীষণ অবাক হলেন। মৌসি বলল, তাও তো কম করে নিয়ে এসেছি। তাহমিনা চৌধুরী বিস্ময় নিয়ে বললেন, এগুলো কম? মৌসি হাসি মুখেই বলল, মামনি তুমি ওখানে গেলে বুঝতে, কি ভীষণ ভালো মানুষগুলো। পারলে মনে হয় ট্র্যাক ভর্তি করে দিত তারা। দেখো, ভারী হবে বলে নারকেলগুলো ছুলে পরিষ্কার করে দিয়েছে। ইস রে, মানুষগুলো কত ভালো। এইবার গেলে আমাকে নিয়ে যাস তো। আচ্ছা মামনি, নিয়ে যাব। রানা ভাইয়ার বাড়ির লোকগুলো ভীষণ ভালো মনের মানুষ। আমি তো বুঝতেই পারিনি আলাদা একটা পরিবারে আছি, সবাই এত মিশুক। তাহমিনা চৌধুরী আপ্লুত হয়ে বললেন, সবাই মিলে একদিন বেড়াতে গেলেই হবে। তারপর তিনি আফিয়ার কাছে কল দিবেন ভাবলেন। কয়দিন থেকে মেয়েটাকে আসতে বলছে, মেয়েটা আসছেই না। তাহমিনা চৌধুরীর ভাবনার মাঝে মৌসি আফিয়ার কাছে কল দিল। আফিয়া বলল কয়দিন পর আসবে। মৌসিও তাহমিনা চৌধুরীকে বলল, আফিয়া আপু কিছুদিন পর আসবে। তাহমিনা চৌধুরীর মনের মধ্যে ভালো লাগছে না। অনেকদিন হলো মেয়েটাকে দেখেনি। তিহানও অফিস থেকে মাত্র বাড়ি ফিরল। তাহমিনা চৌধুরীর সবজিগুলো আলাদা করলেন, মুনতাহা বেগমের জন্য আলাদা করে রাখলেন। নিজেদের জন্য রেখে অনেকগুলো সবজি বাড়তি থাকায় আফিয়াদের দেবে ভাবলেন। তিহান মাত্রই অফিস থেকে ফিরল, তাকে এখনই বের হতে বলা যাচ্ছে না। তারপরও তিনি বললেন, বাবু কাল সময় করে আফিয়াদের বাড়ি যাস তো, কিছু জিনিস দেব। মেয়েটা অনেক দিন আসেনি। বড় মা, আমি আজকে যাই। কিছুদিন থেকে আমিও আপনাকে মিস করছি। আমি খাবার নিয়ে আসি, খেয়ে বের হবি। আমি অফিসে খেয়েছি, এখন কিছু খাবো না। তুমি জিনিসগুলো রেডি করো, আমি রুমে থেকে আসছি। তিহান 15 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আধা ঘন্টার মধ্যে আফিয়াদের বাড়িতে পৌঁছেও গেল। তিহান ড্রয়িং রুমে বসে আছে। আফিয়া নাস্তা নিয়ে ট্রি টেবিলে রেখে তিহানের পাশে সোফায় বসল। মলিন হেসে বলল, আপায়ের কথা মনে হয় না, তাই না? বড় ভাইয়া তো আসেই না। তিহান আফিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার আপাই তো এমন ছিল না। মলিন মুখ, চোখের নিচে কালি, দেখতে কি বিধ্বস্ত লাগছে। তিহান আফিয়ার কথার জবাব না দিয়ে নিজের প্রশ্ন করল, তোমার কি হয়েছে? শরীরের এই অবস্থা কেন? আফিয়া ম্লান হেসে বলল, পাগল কি হবে, কয়দিন থেকে রাতে ঘুম হচ্ছে না, তাই এমন লাগছে হয়তো। তুমি আমার সাথে বাড়িতে চলো, আমি তোমার দিকে তাকাতে পারছি না। বড় মা দেখলে তোমাকে কেমন বকা দেখবে। তুইও কি কম বকছিস নাকি? আগে বল তন্নির কি খবর, ওর মা কেমন আছে? তুমি কথা এড়িয়ে যেও না তো, আমার ভালো লাগছে না। আফিয়ার ভীষণ কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। কতদিন এইভাবে তাকে কেউ জিজ্ঞেস করে না। তার শাশুড়ি মা গ্রামের বাড়িতে গিয়েছে। আফিয়ার শাশুড়ি মায়ের মা মৃত পথযাত্রী, তিনি সেখানেই আছেন। শাশুড়ি থাকলে হয়তো আফিয়ার এতটা অবনতিও হতো না। অন্তত শাশুড়ি মা জোর করে হলেও খাওয়াতেন। তিহান সেদিন আফিয়াকে নিয়ে আসার জন্য খুব জোর করছিল, কিন্তু শাশুড়ি বাড়ি নেই বলে আফিয়া আসলো না। এই চেহারা নিয়ে বাড়ির মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারবে না সে, তাই আরও শাশুড়ির বাহানা দিয়ে তিহানের সাথে আসলো না। সেদিন তিহান বাড়ি ফিরে আসলো। তাহমিনা চৌধুরী তিহানের মুখে আফিয়ার কথা শুনে চিন্তিত হয়ে আফিয়াকে ভিডিও কল দিলেন, কিন্তু আফিয়া কল ধরল না। তাহমিনা চৌধুরী বেশ কয়েকবার কল দিয়ে রাখলেন। তাহমিনা চৌধুরী চিন্তিত মুখে ফোন হাতে নিয়ে ড্রয়িং রুমে বসে রইলেন। সাথে মৌসিও বসে আছে। মৌসিও বেশ কয়েকবার কল দিল। কিছুক্ষণ পর তিহানের আম্মু বললেন, এবার তাহমিনা চৌধুরী নড়ে চড়ে বসলেন। হঠাৎ করে সবার মুখে হাসি ফুটে উঠল। একে অপরের দিকে তাকিয়ে সবাই একসাথে হেসে ফেলল, যেন টানা কয়েকদিন বর্ষণের পর হঠাৎ রোদের আগমন। আফিয়া যতক্ষণ নিজে থেকে কিছু জানায়নি, তাই আর বাড়ির কর্তাদের কেউ কিছু বলল না।
নিজেরাই মনে মনে আনন্দিত হলো। আজ লুৎফর মির্জা চৌধুরী বাড়িতে এসেছেন। বিয়ের পর থেকে তাসিনের ব্যস্ততা কাটেনি, তাই লুৎফর মির্জাও দাওয়াত করতে আসেননি। আজ তিনি কাউকে না জানিয়ে চৌধুরী বাড়িতে এসেছেন। তার কথা, বউ পুরনো হয়ে গেলে কি নানা শ্বশুরবাড়িতে বেড়াতে যাবে? এত ব্যস্ততা বুঝি না, এই মাসের মধ্যেই যেতে হবে। তাসিন ও নানার কথা ফেলতে পারল না, সামনের সপ্তাহে যাবে বলল। লুৎফর মির্জাও খুশি হলেন। এদিকে লানাফ মৌসির ফোনে মেসেজ দিয়েছে সামনের সপ্তাহে সে আসছে। মৌসি লানাফের মেসেজ দেখে আনন্দে লাফিয়ে উঠল। ফাইনালি লানাফ বাংলাদেশে আসছে। তাসিন বারান্দায় বসে আছে। মৌসি বিকেল থেকে নিচেই ছিল, ফোনটা চেক করেনি। এখন রুমে এসে লানাফের মেসেজটা দেখল। ফোনটা হাতে নিয়ে বারান্দায় তাসিনের কাছে গেল, চেয়ার টেনে তাসিনের পাশে বসে পড়ল।